নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। শুরুতে যে খবরে নজর রাখবো, এবার নদিয়ার নাকাশিপাড়ায় জমি কেটে মাটি বিক্রি করার অভিযোগ, সেখানেও নাম জড়িয়ে গেল ভাইপোর। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের নাম জড়িয়েছে এই মাটির দুর্নীতিতে, যার তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই নাকাশিপাড়া থানার পুলিশ। আমার পেছনে এই যে সুবিশাল যে পুকুর, যে বিশাল গর্ত দেখা যাচ্ছে, দেখে কি মনে হচ্ছে উল্কাপিণ্ড পড়ে চিল্কা হ্রদ তৈরি হয়েছে? তা নয়। এই জায়গাটায় 1100 বিঘের জমির মাটি বেমালুম কেটে সাফ করে দিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। এমনটাই এফআইআরে নাম উঠে এসেছে। ঘটনা, এই জায়গাটা পলাশীর একটি সুগার মিল কোম্পানি, তারা এই জায়গাটা সরকারের কাছ থেকে লিজ নিয়ে এখানে আখ চাষ করার কথা ছিল, কিন্তু সেই চিনি কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর এইখানে শাহজাহান শেখ নামে এক মাটি দুষ্কৃতিকারী এই কোম্পানির কাছ থেকে জায়গাটি কিভাবে তার নাম হস্তান্তর করে নেয় এবং করে নেওয়ার পর 1100 বিঘে জমির মাটি কেটে সাফ করে দেয়। একাধিকবার এই বিষয় নিয়ে নাকাশিপাড়া থানায় অভিযোগ করলেও পুলিশ কিন্তু তৎকালীন তৃণমূল আমলে কোনো কেস ডায়েরি নিতে চায়নি। পরবর্তীতে সরকার বদলেছে, ভয় আউট ভরসা ইন। রাজ্যের মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী, তাই ভয় না করে আবার নতুন করে কৃষ্ণনগর আদালতে এই অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হয় এবং 11 জন এফআইআরের নাম থাকলেও তাতে উল্লেখযোগ্যভাবে রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ ভাইপো অভিষেক ব্যানার্জির নাম। এছাড়াও এখানকার যে স্থানীয় মাটি মাফিয়া শাহজাহান শেখ, তাকে এবং তার 2 এই অনুগামীকে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। বলছি, আপনারা ভাইপোকে কিভাবে টাকা পাঠাতেন? শাহজাহান ভাই, কিভাবে টাকা পাঠাতেন? অভিষেক ব্যানার্জির সঙ্গে আপনাদের কিভাবে যোগাযোগটা কিভাবে হয়? 11 জনের বিরুদ্ধে অভিযোগ, আপনারা সরাসরি অভিষেক ব্যানার্জিকে টাকা পাঠাতেন? মাটির টাকা কোথায় কিভাবে পাঠাতেন? ভাইপো অভিষেক ব্যানার্জি, তার বিরুদ্ধে এবার মাটি চুরির অভিযোগ নদিয়ার নাকাশিপাড়া থানায়। আমাদের অভিযোগ হচ্ছে, দীর্ঘদিন ধরে আজকে এই শাহজাহান বাহিনীরা 1100 বিঘা সম্পত্তি, সেই সম্পত্তিটা নষ্ট করেছে, মাটি কেটে মাটি পাচার করেছে। এমনকি হাজার হাজার গাছ ছিল, সেই গাছগুলো ধ্বংস করেছে। এমনকি এই সরকারি জমি বিক্রি করেছে, বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকাগুলো আত্মসাৎ করেছে তারা। এর সবথেকে বড় মাফিয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ যেন যে কোনো প্রকারে গ্রেপ্তার হয়। গোটা রাজ্যের মানুষের একটাই প্রশ্ন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নাকাশিপাড়ায় মাটি দুষ্কৃতি বা মাটি কেলেঙ্কারিতে জড়িত কবে গ্রেপ্তার হবেন তিনি? ভিডিও জার্নালিস্ট অমিত শাহর সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। আজই তার বিরুদ্ধে অনাস্থা এনেছে দলেরই 9 কাউন্সিলর। আজই নিজের চেম্বারে বসে ডিম খেলেন জলপাইগুড়ির পুরপ্রধান। একদল যুবক হঠাৎ ঢুকে পড়ে এলো পাথারের ডিম ছড়ে সৈকত চ্যাটার্জিকে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনলো তারই দলের 9 জন কাউন্সিলর, এবং এই নিয়ে রীতিমতো শহর জুড়ে কিন্তু রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, তার নাকি যে কাজকর্ম এবং তার যে পরিষেবা, নাগরিক পরিষেবা, সেটা নাকি তিনি দিতে পারছেন না। এই মর্মে কিন্তু জলপাইগুড়ি পৌরসভারই তৃণমূলের 9 জন কাউন্সিলর এবং সৈকত চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই 9 জন কাউন্সিলর কিন্তু তার বিরুদ্ধে অনাস্থা আনলো আজ। এবং এর পাশাপাশি কিন্তু আজই তার দপ্তরে, এই সৈকত চট্টোপাধ্যায়ের দপ্তরে ডিম থেরাপি হলো। তার 2-3 যুবক নাকি তারকে গিয়ে একাধিক ডিম নিক্ষেপ করে এবং তার গায়েও ডিম লাগে। এই যে ডিম থেরাপির যে কালচার, এটা যে জলপাইগুড়িতে আনা হলো, এটা কিন্তু অনভিপ্রেত, এটা জলপাইগুড়ির কালচার ছিল না। বাম আমলেও কংগ্রেসের বোর্ড ছিল এবং পরবর্তীকালে তৃণমূল আমলেও কংগ্রেসের বিজেপির পঞ্চায়েত বোর্ড ছিল। কংগ্রেসের একাংশ, আমি বলবো যে নববন্দী মল্লিকেরা যারা এসেছিল, আজকে তার একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। তৃণমূলের কাউন্সিলরদের সাথে নবেন্দু মল্লিক, ধরম পাসওয়ান, তারপরে এরা দাঁড়িয়েছিল। কি অসুবিধা আছে? কি পেয়েছেন? আমি এই মাত্র পেলাম, জাস্ট প্রায় যেভাবে যা যা প্রক্রিয়া করা উচিত তাই করব। জলপাইগুড়ি শহরের যে চেয়ারম্যান বর্তমানে এখনো হয়ে আছেন, ওনার মতো নির্লজ্জ মানুষ
এত টাকার কেলেঙ্কারি, এত দুর্নাম, এত উদ্ধত্ত হওয়ার পরেও সে চেয়ার ছাড়বে না। বাড়ির থেকে কিছু ছেলেরা আসছিল, কিছু মহিলারা আসছিল, সবাই মিলে আজকে যখন তাকে জিজ্ঞেস করে তার সেই উদ্ধত্ত দেখে তারা যেই ট্রিটমেন্ট সবাই করছে, সব জায়গায় হচ্ছে, আমরা পার্টিগতভাবে সেটাকে এন্ডোর্স করি না। সাধারণ মানুষজন যেভাবে তাদেরকে এতদিন মুখ বন্ধ করে রাখা হয়েছিল সেটার জবাব তারা আজকে যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে ডিম ছুঁড়ে তারা প্রতিশোধ নিচ্ছে। মহকুমা শাসক এই যে 9 জন কাউন্সিলরের যে লিখিত করা অনাস্থা প্রস্তাব তা তিনি গ্রহণ করেছেন। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা। ফের কাঠগড়ায় উত্তরবঙ্গ মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগ। অভিযোগ উঠেছে মৃতদেহ সংরক্ষণের জন্য নাকি টাকা চাওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে, আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার। আমরা নিয়ে যাবো, পোস্টমর্টম করবো না। পোস্টমর্টম না করলে তো আপনার বডি তো দিবে না, না দাদা? আমাদের অত টাকা নেই দাদা। ফের কাঠগড়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ। দীর্ঘদিন ধরে মৌখিক অভিযোগ উঠে আসতো, যদিও ক্যামেরার সামনে কিংবা লিখিত অভিযোগ করার কেউ কোনো সাহস পেত না। রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, মসনদে বসেছে বিজেপি, কার্যত ভয় আউট ভরসা ইন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এতদিন ধরে ফরেনসিক বিভাগ, অর্থাৎ যেখানে ময়নাতদন্ত হয়, তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকলেও তা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ হতো না। এবার জলপাইগুড়ির এক বাসিন্দা, যিনি পথ দুর্ঘটনায় আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছিল, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নিয়ম অনুযায়ী তার ময়নাতদন্ত হওয়ার কথা, যদিও বেলা 4টার পর রাজ্যের কোথাও ময়নাতদন্ত হওয়ার নিয়ম নেই। সেই দিন সেই দেহ সংরক্ষণ করা থাকে বিভিন্ন মেডিকেল কলেজ কিংবা হাসপাতালের মর্গে, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে সেই দেহ সংরক্ষণের জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল। পরবর্তীতে যারা সেই পরিবারের সদস্য ছিলেন তাদের বক্তব্য, তারা টাকা দিতে অপারগ, প্রয়োজনে ময়নাতদন্ত না করিয়ে মৃতদেহ কার্যত নিয়ে যেতে চাইছিলেন। আমার কাকু হয়, তো ও রাত 1টার দিকে না 2টার দিকে অ্যাক্সিডেন্ট হয়েছিল একাই, তখন মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা মেডিকেলে নিয়ে আসি, এমার্জেন্সিতে ঢোকাই, এমার্জেন্সি থেকে পোস্টমর্টম এখানে পাঠাই দিল। তখন যখন পোস্টমর্টমের ঘরে রাখবো রাতটা, তখন ওখানে চাই যে 2000-1500 টাকার নিচে কোনো এলাও নাই। না, আমরা কেন টাকা দেবো, এটা তো সরকারি জিনিস। তখন আমরা বাড়ি নিয়ে যাচ্ছিলাম যে পোস্টমর্টমই করবো না। কিছুক্ষণ পরে যে লোকটা রাখতে গেল, ও পরে হট করে স্কুটি নিয়ে আসে, ও টাইনে ঢুকে রাখলো। হাসপাতালের নতুন দায়িত্বপ্রাপ্ত সুপার তিনি বলছেন, কোনো ধরনের কোনো আর্থিক লেনদেনের অভিযোগ যদি সামনে আসে তাহলে উপযুক্ত তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই গভর্নমেন্ট সেটআপে এটা একদমই অ্যাকসেপ্টেড নয়। এখানে আগেও এই জিনিসগুলো আমাদেরও কানে আমাদের কিন্তু নতুন সরকার এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি দেখবে। এখানে কোনো রকম দালাল চক্র, কোনো রকম এই জিনিসগুলো ভেতরে টেবিলের নিচে টাকা এইসবগুলো নেওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই অ্যাকশন হবে। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। দেউচায় বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল তার প্রাসাদের মতো বাড়ি, সেই বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সকাল থেকে তল্লাশি চলছে, লাগাতার তল্লাশি চলছে। শুধু যে দেউচাতে তার বাড়ি আছে এমনটা নয়, শিউড়িতেও রয়েছে তার বাড়ি। শুধু তাই নয়, শোনা যাচ্ছে আরও বেশ কিছু এরকম সম্পত্তি রয়েছে। টুলু মণ্ডলের বাড়িতে সোনা গোনার সোনা ওজন করার যে মেশিন, সেই মেশিনও আনা হয়েছে। তার মানে সোনাও রয়েছে ধরে নিতে হবে, যা ওজন করা হচ্ছে। টুলু মণ্ডলের নামে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। মোহাম্মদ বাজারের দেউচা গ্রাম, সেখানেই কিন্তু মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 28.5 কোটি টাকা, 15 কেজি সোনা। আর এরপরই কিন্তু নাম জড়িয়েছে টুলু মণ্ডলের, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সেই টাকা এবং সোনা, এমনটাই কিন্তু দাবি করেছেন এই মিনার মণ্ডলের স্ত্রী। টুলু মণ্ডলের একাধিক বাড়িতে আজ জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়।
মোহাম্মদ বাজারে সোৎসাল, সেখানে টুলু মণ্ডলের একটি বাড়ি রয়েছে, সেখানে এই জেলা পুলিশের আধিকারিকরা যান। সিউড়িতে যেটি টুলু মণ্ডলের বাসভবন, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত জেলা পুলিশের আধিকারিকরা রয়েছেন। টুলু মণ্ডল পাথর ব্যবসায়ী, যিনি অনুব্রত মণ্ডলের একদা ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে বারবার তথ্য উঠে এসেছে, যদিও আজ অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে সেই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বীরভূমে কিছু হলে বলে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি উকিলের সঙ্গে পরামর্শ করেছি ইমিডিয়েটলি কেস করতে হবে। টুলু মণ্ডলের ঘরে মেয়ের বিয়ে হলো, আমাকে দেখেছেন, আমি গিয়েছিলাম। একটি সোনা ওজন করার মেশিন নিয়ে আসা হয়েছে, স্বর্ণ ব্যবসায়ী তিনি বেরিয়ে গিয়েছেন, লোক নিয়ে আসা হয়েছে, অন্য স্বর্ণকারকে নিয়ে আসা হয়েছে যারা এই সোনা চিনতে পারবেন। কি জন্য রাখা হয়েছিল? গোল্ড টেস্ট করার জন্য। কি দেখলেন মোটামুটি গোল্ড? আমরা টোটাল কি আছে অত দেখিনি, আমরা শুধু টেস্ট করে দেখে নিলাম সোনা কত কিরকম আছে, সোনা আছে না কি আছে সেটা। পরিমাণ কতটা ছিল? কি কি ধাতু ছিল এরকম? সোনা আছে, বুঝতে পারছি। মোটামুটি অ্যাপ্রক্স কতটা হবে? 1-1.5 হবে। 1-1.5 গ্রাম। বলতে সোনার অলংকার ছিল না বিস্কুট ছিল? অলংকার। পরিবারের লোকজন ছিল? টুলু মণ্ডলের এই যে সিউড়ির বাড়ি, সেখানে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। ভোজ্য তেলে ভেজাল, বাঁকড়াহাটে ভোজ্য তেল তার কারখানায় যাওয়ার পর পুলিশকে কর্মী দেখিয়ে দিল। দেখুন কিভাবে আমরা ভেজাল মেশাই। তদন্ত চলছে, পুলিশ এই মুহূর্তে লাগাতার ভোজ্য তেলের এই কারখানায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। 14,900 কি কি মেশানো হয় সর্ষের তেলের মধ্যে? সরষের তেলের ভিতরে স্যার রাইসই মিশানো। রাইস? হ্যাঁ স্যার। সর্ষের তেলের পরিমাণ কত থাকে, রাইসের পরিমাণ কত থাকে? ওই তো 10% স্যার, আর 90% সরষে। এটা তো ক্ষতিকর। হ্যাঁ স্যার। বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকড়াহাট ফাঁড়ির গাছবাগান এলাকা, এখানে সুধাংশু বিশ্বাসের যে তেলের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে আর ইতিমধ্যেই এই যে তেলের ফ্যাক্টরি বা গোডাউন বলা চলে, এখানে কিন্তু ডায়মন্ড হারবার জেলা পুলিশের তত্ত্বাবধানে বলা চলে যে স্পেশাল টিম, এসওজি টিম এবং বাঁকড়াহাট ফাঁড়ির তত্ত্বাবধানে মূলত এখানে তল্লাশি চালাচ্ছে পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি যে পাউচ তৈরি হচ্ছে এবং বোতল ভর্তি হচ্ছে, যেটা অভিযোগ এখানকার কর্মচারী থেকে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সুধাংশুবাবু এই ব্যবসা করে আসছে, কিন্তু এই ব্যবসার মধ্যে ভেজাল মেশানো হচ্ছে। অর্থাৎ এই যে ভোজ্য তেল খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এরা কতদিন ধরে এই ব্যবসা চলছে এখানে? 18-20 বছর স্যার। 18-20 বছর। এই যে ভোজ্য তেল কোথায় কোথায় যায়? বাঁকড়াহাটে, মোহনপুর, ডায়মন্ড হাবড়া। আপনি যেখানে ভেজাল মেশানো হচ্ছে তো স্যার, এইটা কি ভেজাল বলে স্যার? এটাকেই ভেজাল বলে। তাহলে অরিজিনাল কাকে বলে? অরিজিনাল বলে স্যার 90% সর্ষে, 90% যেটা ওইটাই সর্ষে স্যার। ওটাই সর্ষে, আর 10% ওইটা রাইস। ওটাই তাহলে ভেজাল, তাই তো? কিসের এটা? এটা রিফাইন অয়েল আছে স্যার। হ্যাঁ। আর সাইডেরটা স্যার সর্ষে। ওই আসুন দেখুন কোনটা সর্ষে। এটা সর্ষে আছে স্যার, রাইস আছে, রাইস ভেজাল। এটা ভেজাল? হ্যাঁ স্যার, ওই নিচে যেরকম দেখিয়েছি ওইটি মাল হচ্ছে। ভেজালই হচ্ছে, বোতলও ভেজাল। মূলত দেখিয়ে রাখবো, দেখো যে এই যে 1 লিটারের এই যে সর্ষের যে বোতল লেখা আছে 1 লিটার এবং 90 গ্রাম, কি বলে 910 গ্রাম বোতলের এমআরপিতে কারসাজি করা রয়েছে। পাশাপাশি এই যে বোতল রয়েছে, এটা যেমন সর্ষের তেলের বোতল রয়েছে, এটা ঠিক তেমনইভাবে এটা রিফাইন তেলেরও বোতল রয়েছে। কোনোটায় কোম্পানির স্ট্যাম্প মারা রয়েছে, কোনোটাই মারা নেই, এমনও কিন্তু ছবি থরে থরে সাজানো রয়েছে। কিছু তৈরি হয় না এখানে, আমি মার্কেটে তেল কিনি, আমি প্যাকেট করে মানে টিনজাত করে ছেড়ে দিই। বা সর্ষের তেল, রিফাইন অয়েল মানে সয়াবিন রিফাইন অয়েল, আরবিডি পামোলিন অয়েল, রাইস অয়েল, রাইস ব্র্যান্ড। ভেজাল কে কি করছে আমার জানা। জেলা পুলিশের পক্ষ থেকে খবর পেয়ে, তারা গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু আজকে অর্থাৎ তারা তল্লাশি অভিযান চালায়। এখানে যেমন এসছে ফুড ডিপার্টমেন্টের আধিকারিক, ঠিক তেমনইভাবে এসছে ডায়মন্ড জেলা পুলিশের স্পেশাল টিম এবং বিষ্ণুপুর ফাঁড়ির ওসি সহ পুলিশ আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্স। বাগড়াহাট থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা।
আরজিকর কাণ্ডে এবার আদালতে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিল এবং স্ট্যাটাস রিপোর্টে অভয়ার মায়ের বক্তব্য রেকর্ড করতে চেয়ে আবেদন করেছে সিবিআই। তারা অভয়ার পরিবারের অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছে। তাদের স্ট্যাটাস রিপোর্টে অভয়ার পরিবারের অভিযোগকেই গুরুত্ব দেওয়া হয়েছে। অভয়া মামলায় আজকে আদালতে সিবিআই এর তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেই স্ট্যাটাস রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু সিবিআই এর তরফ থেকে একাধিক বিষয় যেমন তুলে ধরা হয়েছে, কিন্তু অভয়ার মা তিনি জবানবন্দি দিতে চেয়েছেন, সেই বিষয়ে যে বিবেচনা করা হবে সেটাও কিন্তু সিবিআই এর যারা তদন্তকারী অফিসাররা তারা কিন্তু আদালতে জানিয়েছেন। পরিবারের তরফ থেকেও কিন্তু একাধিক অভিযোগ তোলা হয়েছিল, সেটা দুর্নীতির ক্ষেত্রে হোক বা যে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ অভয়ার যখন দেহ উদ্ধার হয় তার আগের প্রসিডিওর, তার ফ্যামিলির সাথে কিভাবে বিহেভ করেছিল তৎকালীন আরজিকরের যারা অফিসিয়ালসরা ছিল, তারা পুলিশের ভূমিকা নিয়ে কলকাতা পুলিশের অর্থাৎ টালা থানা এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের যে হায়ার আইপিএস অফিসিয়ালসরা যারা ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন তাদের প্রত্যেকের ভূমিকা নিয়ে কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল। এমনকি দেহ যখন ময়নাতদন্ত হয়, সেই ময়নাতদন্ত হওয়ার পর যখন দেহ দাহ প্রক্রিয়ার যে কাজ, সেই কাজের ক্ষেত্রেও কিন্তু অভিযোগ ওঠে যে স্থানীয় তৎকালীন বিধায়ক এবং তার যারা সাঙ্গপাঙ্গ বা ক্লোজ অ্যাসোসিয়েটরা রয়েছে তারা জোর করে এই দেহকে সৎকার করবার জন্য পরিবারের উপর চাপ দেয়। এমনকি পরিবারের অজান্তেই সেই দেহ একবারে পৌঁছে যায় বাড়ি থেকে শ্মশান ঘাটে। প্রভাব খাটিয়ে এই তৃণমূলের তৎকালীন বিধায়ক ছিলেন ভিআইপি যে ইলেকট্রিক চুল্লি, সেই ইলেকট্রিক চুল্লিতে সৎকার করানো হয়। তো যেটা পরিবার জানাচ্ছে যে তারা চেয়েছিলেন সেকেন্ড পোস্টমর্টমের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করাতে এবং তার জন্য তাদের কিছুটা সময়ের প্রয়োজন ছিল, সেই সময়টাই যাতে পরিবার না পায় তার জন্যই কিন্তু এরকম করা হয়েছিল, এমনই কিন্তু অভিযোগ উঠে এসেছিল পরিবারের তরফ থেকে। তাই সেই সমস্ত যে অভিযোগগুলো সেগুলোকে কিন্তু বিবেচনা করে দেখা হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে সিবিআই এর টিম। তারা আদালতে এই গোটা বিষয়টিকে জানিয়েছে সেপ্টেম্বর মাসে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হবে, এমনটাই কিন্তু জানিয়েছে আদালত। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। সল্টলেকের ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার। সজল কুণ্ডু এবং রঞ্জনা কুণ্ডু তাদের নাম বলে জানতে পারা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তারা, কিন্তু কেনই মর্মান্তিক পরিণতি তার তদন্ত করছে পুলিশ। গতকাল নিউটাউন রাম মন্দিরের কাছ থেকে মা ও ছেলের দেহ উদ্ধার করেছিল ইকো পার্ক থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। আজকে আবার সল্টলেক এই ব্লকে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। সল্টলেক এই ব্লকে 535 নম্বর বাড়িতে থাকতেন সজল কুমার কুণ্ডু ও রঞ্জনা কুণ্ডু। আজ সকালে তার ছেলে বাইরে ছিলেন, আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, সঙ্গে কথা হয়। তারপরে সকালবেলা আমি যখন ফোন করছি বাবাকে, তখন ফোনটা সুইচ অফ পাচ্ছিল। আমার বন্ধুকে বললাম যে তুই যা গিয়ে দেখ যে বেল মার, যে কেন খুলছে না। বেল মেরে বলছে যে এখনও কেউ খুলছে না। তখন আমি আমার শ্বশুরবাড়ি থেকে ওখান থেকে আমি চলে আসি। এসে আমার ওই গাড়িতে একটা ডুপ্লিকেট চাবি ছিল বাড়ি ঘরে ঢোকার, সেটা দিয়ে ঢুকে দেখি এই অবস্থা হয়ে মা বাবা পড়ে আছে। বাবার যে ক্যাটারিং ব্যবসা অনেকদিন ধরেই যা হয় চলছে না। আমিও একটা নিজের মতন করে খেতাম গাড়ি চালিয়ে, কথা কাটাকাটি হতো, অশান্তি হতো। মা বাবা ভাবতো আমি আমি ছেলের ওপরে বার্ডেন হয়ে যাচ্ছি বারবার বলতো। পুলিশের প্রাথমিক অনুমান কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে স্বামী স্ত্রী দুজনে। পরিবারে কিন্তু অশান্তির কথা উঠে আসছে এই ঘটনার ক্ষেত্রে। মর্মান্তিক ঘটনা তো বটেই, কিন্তু এইভাবে হওয়া উচিত না। সল্টলেকে তো আমরা 40-45 বছর আছি, তা সেই জন্য খুবই মর্মাহত। হঠাৎ করে কেন তারা এই আত্মহননের পথ বেছে নিলেন সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে ধোঁয়াশা। আনন্দ মোহন ঝা, রিপাবলিক বাংলা, সল্টলেক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।